বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মতে ভালো আছি। তো প্রথমেই তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি হামিদ সিকদার, প্রভাষক, ইতিহাস, মজিদুদ্দিনা ফাউন্ডেশন ইসলাম কলেজ, শরীয়ত। তো চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। আজকে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ইতিহাস দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়, লেকচার নাম্বার 2। ইতিমধ্যে তোমাদেরকে প্রথম লেকচারে আলোচনা করেছি ফরাসি বিপ্লব। আজকে তার 2 নম্বর লেকচার। আজকে শেষ করে দেব এই অধ্যায়টা, যেহেতু তোমাদের এমটি পরীক্ষা 2 শুরু হবে, এই জন্য দ্রুত শেষ করে দেব। শিখন ফল তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন জানতে পারবে। এছাড়া বড় বড় সৃজনশীল কোশ্চেন গুলো আমি বলে দিব। তো দেখো পার্ট 17, ফরাসি বিপ্লবের ফলাফল ও প্রভাব। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ফরাসি বিপ্লবের কারণ এবং ফরাসি বিপ্লবে মনীষীদের অবদান, অর্থাৎ দার্শনিকদের ভূমিকা অবদান। তো ফরাসি বিপ্লবের ফলাফল এবং প্রভাব। ফরাসি বিপ্লব মানব জাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। একমাত্র রুশ বিপ্লব অর্থাৎ বলশেভিক বিপ্লব 1917 ছাড়া পৃথিবীর ইতিহাসে আর কোনো ঘটনা ফরাসি বিপ্লবের মতো এত পরিবর্তন আনতে পারেনি। অর্থাৎ এই 1789 সালে যে সংঘটিত এ বিপ্লব ফ্রান্সের সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং ধর্ম ব্যবস্থাকে আমূল বদলে দেয়। শুধু ফ্রান্সেই নয়, এই প্রভাবটা পুরো ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তো এই ফলাফলের মধ্যে রয়েছে সামন্ততন্ত্রের পতন, অর্থাৎ সামন্ততন্ত্রের যে ফরাসি বিপ্লবের যে মূল লক্ষ্য ছিল যে জরাজীর্ণ পুরাকাল, অর্থাৎ এর পতন ঘটে। এই জন্যই এই বিপ্লবের পরপরই 1789 সালের 13ই আগস্ট সামন্ততন্ত্রের উচ্ছেদ করা হয়। অর্থাৎ 1 নাম্বার যদি পয়েন্ট আলোচনা করি, পয়েন্ট যদি দিতে চাও তাহলে 1 নাম্বার হচ্ছে সামন্ততন্ত্রের পতন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদ্ভব। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদ্ভব। তো তোমরা লিখে নিতে পারো, পয়েন্টগুলো লিখে নিতে পারো যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদ্ভব, অর্থাৎ পুরাতন যে সামন্ততন্ত্র পতন হয়ে নতুন একটা রাজতন্ত্রের উদ্ভব ঘটে এই ফরাসি বিপ্লবের মাধ্যমে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ গণতন্ত্র ফিরে পেয়েছিল। সেই স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়েছিল। 3 নাম্বার পয়েন্ট যদি আলোচনা করি তাহলে বুর্জোয়া কৃষক শ্রেণীর উদ্ভব। বুর্জোয়া কৃষক শ্রেণীর উদ্ভব, অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে সামন্ত প্রথার বিলোপন। তাছাড়া সে সময় অভিজাতদের ভূমি কৃষকদের কাছে বিক্রি করার ফলে এক শ্রেণীর স্বাধীন বুর্জোয়া কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে। এরা ভাগচাষী, বর্গচাষী, ভূমিহীন ক্ষেত মজুরদের সাথে তাদের ভূমির স্বত্ব ভাগ করে নেয়নি। এই জন্য এই স্বাধীন বুর্জোয়া কৃষক শ্রেণী একটি রক্ষণশীল বুর্জোয়া শ্রেণীতে পরিণত হয় এবং তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিপ্লবের চেতনাকে আরো বাধাগ্রস্ত করে। তারাই পরবর্তীতে নেপোলিয়নের সময় কনসুলেট বা সাম্রাজ্যের প্রধান সহায়ক শ্রেণীতে পরিণত হয়। 4 নাম্বার পয়েন্ট যদি লেখো, এটা হচ্ছে সর্বহারা শ্রেণীর সাথে প্রতারণা। সর্বহারা শ্রেণীর সাথে প্রতারণা। ফরাসি বিপ্লবের তার সবচেয়ে বেশি বহন করে যে শ্রেণীটি, তারা হলো সাকুলেত বা সর্বহারা শ্রেণী। বিপ্লবের পক্ষপক্ষী এদেরকে ব্যবহার করে, কিন্তু লক্ষ্য পৌঁছার পর এরা পরিত্যাগ করে। এদের ব্যবহার করেই বাস্তব যুগের পতন ঘটানো হয়, কিন্তু দ্রব্যমূল্যের যে সর্বোচ্চ এই সর্বনিম্ন হার বেঁধে দেওয়া ছাড়া এদের আর কোনো উপকার হয়নি। এমনকি ফরাসি সংবিধান এদের ভোটাধিকার পর্যন্ত দেয়নি, অথচ এরাই হচ্ছে সাহায্য করেছিল। তো 5 নম্বর হচ্ছে গণতান্ত্রিক শাসনের দিকে যাত্রা। গণতান্ত্রিক শাসনের দিকে যাত্রা, অর্থাৎ যে পুরাতন যে বুর্জোয়া শ্রেণী, এটা পতনের মধ্য দিয়ে পরে গণতান্ত্রিক শাসনের দিকে এটা যাত্রা করেছিল। ফরাসি বিপ্লবের ফলে বংশানুক্রমিক রাজতন্ত্রের অবসান ঘটে। এর ফলে ফ্রান্সে অনেকটা গণতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে। 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মৌলিক ও মানবিক অধিকারের স্বীকৃতি। মৌলিক ও মানবিক অধিকারের স্বীকৃতি, অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে যে নাগরিকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, এই সকল স্বাধীনতা এগুলা ফিরে পায়।
সর্বজনীন মানবাধিকারগুলো স্বীকৃতি লাভ করে। 6 নম্বর হচ্ছে মৌলিক মানবিক অধিকার স্বীকৃতি বললাম। এরপরে 7 নম্বর সাংস্কৃতিক পরিবর্তন, অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে সামাজিক আচরণের যে পাশাপাশি পোশাক আশাকেও পরিবর্তন আনে। পুরুষেরা ব্রিসেস পরা ছেড়ে দিয়ে তারা ট্রাউজার বা কোট পরা শুরু করে। মহিলারা সামন্ত যুগের মতো যে ফেলানো পোশাক ছেড়ে আটশাটো ছোট স্কার্ট পরিধান করতে শুরু করে, অর্থাৎ সংস্কৃতির পরিবর্তন ঘটে ফরাসি বিপ্লবের ফলে। 8 নম্বর কোটেশন বা পয়েন্ট, গির্জাতন্ত্রের অবসান। ফরাসি বিপ্লব গির্জাতন্ত্রের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এবং মুক্ত চিন্তার সুযোগ সৃষ্টি হওয়ায় সাহিত্য, শিল্প, বিজ্ঞানে এবং গতিশীলতা আসে। এবং অন্যান্য ফলাফলের মধ্যে যদি দেখি তাহলে ফরাসি বিপ্লবের ফলে দ্রব্যমূল্য পরিমাপের যে পুরানো পদ্ধতির পরিবর্তে দশমিক পদ্ধতি বা ম্যাট্রিক পদ্ধতি চালু হয়। কোড নেপোলিয়ান চালু হলে রেজিস্ট্রি বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তিতে সন্তানের যে সমান অধিকার এগুলো স্বীকৃতি লাভ করে। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের সামরিক শক্তি বলীয়ান হয়ে ওঠে এবং ইউরোপীয় রাজনীতিতে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। এরপরে আলোচনা করব ফরাসি বিপ্লবের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ফরাসি বিপ্লবের প্রভাব ইউরোপীয় রাজনীতিতে গভীর আর প্রভাব বিস্তার করে। বিপ্লবের ফলাফল ইউরোপের অপরাপর দেশসমূহের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করলেও ওইসব দেশের শাসক গোষ্ঠী আশঙ্কিত হয়ে ওঠে এবং প্রথম দিকে ফরাসি বিপ্লব ইংল্যান্ডে সার্বজনীনভাবে অভিনন্দিত হয়। ইংল্যান্ডের হুইগ দল একদিকে তাদের 1688 সালের গৌরবময় যে বিপ্লবের সাথে তুলনা করে এবং ফরাসি বিপ্লবের ফলে ইউরোপীয় জনসাধারণ সামন্ত শাসন ও স্বৈরাচারী রাজতন্ত্রের কবল থেকে মুক্ত হয়ে সামাজিক অধিকার লাভ করে। ফরাসি বিপ্লবের ফলে জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক ধ্যান ধারণা আরো বিকশিত হয়। ফলে ইউরোপের দেশে দেশে আধুনিক প্রজাতন্ত্র কিংবা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনও আরো জোরদার হয়। এর ফলে জার্মান রাষ্ট্রসমূহ এবং ইতালির রাষ্ট্রসমূহের মধ্যে ঐক্যবদ্ধ হয়। এরপরে পাঠ 18, 19, 20। এখানে দেখো ফরাসি বিপ্লবের 4th পর্বে, এই পর্বের মধ্যে রয়েছে নেপোলিয়ান বোনাপার্ট ও ফরাসি বিপ্লব। নেপোলিয়ান বোনাপার্ট ও ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে। এরকম একটা কোশ্চেন তোমাদের আসে এমসিকিউতে যে ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে। তো প্রথমেই নেপোলিয়ান বোনাপার্টের সংক্ষিপ্ত আলোচনা। তিনি নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সে অধিকৃত ইতালির কর্সিকা দ্বীপের আজাচিও নামক স্থানে এক মধ্যবিত্ত পরিবারে 1769 সালে জন্মগ্রহণ করেন এবং 13 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 17 বছর বয়সে অর্থাৎ 1786 সালে তিনি স্কুল ত্যাগ করে ফ্রান্সের যে পদাতিক বাহিনীতে যোগদান করেন এবং 1795 সালে তিনি রাজতন্ত্রীদের বিদ্রোহ দমন করে জাতীয় সম্মেলনকে রক্ষা করেন। পরবর্তীতে ইতালি অভিযানকে তাকে সেনাপতি নিযুক্ত করা হয়। ইতালি যখন অভিযান হয় তখন তাকে সেনাপতিতে নিযুক্ত করা হয়। 1799 সালে 9 নভেম্বর ফ্রান্সের শাসনভার তিনি গ্রহণ করেন। নেপোলিয়ন তার ক্ষমতা সম্পর্কে বলেন যে আমি ফ্রান্সের রাজমুকুটকে মাটিতে পড়তে থাকতে দেখি, আমি তরবারির সাহায্যে তা মাথায় তুলে নেই, অর্থাৎ তার একটা উক্তি। 10 বছরের জন্য 10 বছর মেয়াদী 3 জন কনসাল নিয়োগ দেওয়া হয় ওই সময় তার শাসনামলে এবং নেপোলিয়ন প্রথম কনসাল নিযুক্ত হন। সে সময় নতুন সংবিধান 4 স্তর বিশিষ্ট আইনসভার প্রস্তাব করে। এই 4টি স্তর হল রাজ্য পরিষদ, বিচারালয়, বিধানসভা এবং সিনেট। 1802 সালে নেপোলিয়ন লিজিয়ন অফ অনার নামে সমস্ত পদবীর সৃষ্টি করেন। এভাবে তিনি তার উপর নির্ভরশীল এক অফিসার সম্প্রদায় গড়ে তোলেন এবং 1804 সালে নেপোলিয়নকে সম্রাট পদে অধিষ্ঠিত করেন। নেপোলিয়ন বোনাপার্টের যে ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ ছিল সাম্য, অর্থাৎ তিনি তার আদর্শ হিসেবে গড়ে তোলেন সাম্য। তিনি বলেন ফরাসি জাতি স্বাধীনতা বা গণতন্ত্র চায় না, তারা চায় সাম্য। এবং তিনি আরো বলেন যে লোকে যেরূপ শাসন ব্যবস্থা চায় আমিও তাই করেছি। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার।
অর্থাৎ বড় কোশ্চেনে এই কোশ্চেনটা এসে থাকে সৃজনশীলে, যে নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারগুলো কি কি ছিল। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারের মধ্যে ছিল প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এরপরে আইন বিধি রচনা, অর্থাৎ কম্পোজিশন অফ ল কোড, শিক্ষা ক্ষেত্রে সংস্কার, ধর্মীয় সংস্কার এবং জনহিতকর কার্যবলী, সামাজিক সংস্কার। তো বেশ কয়েকটি সংস্কার আছে। তো প্রথমেই আমরা আলোচনা করছি হালকাভাবে প্রশাসনিক সংস্কার। তিনি ৮৩টি প্রদেশ এবং ৫৪৭টি জেলা আগের মতোই বহাল রাখেন এবং ১৭৯৩ সালের আগস্টে নেপোলিয়ন জাতীয় সেনাবাহিনী গঠন করেন। তার সংস্কারের মূল লক্ষ্যই ছিল সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার নেপোলিয়ন অধিদপ্তরকে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে রাজস্ব দপ্তর, আর একটা হচ্ছে অডিট দপ্তর। রাজস্ব দপ্তর এবং অডিট দপ্তর। তিনি সরকারি ব্যয়ের হার নির্দেশ করেন এবং সরকারি দপ্তরগুলো ব্যয় সংগঠনের নির্দেশ দেন। অডিট বিভাগ সরকারি বিভাগের পুঙ্খানুভাবে পরীক্ষা করত। তিনি নিজে অডিট রিপোর্টগুলো দেখতেন এবং প্রত্যক্ষ করের পরিবর্তে পরোক্ষ করের প্রতি তিনি আগ্রহী বেশি দিয়েছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট 1800 সালে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, অর্থাৎ ফ্রান্সে ব্যাংক প্রতিষ্ঠা করেন 1800 সালে। ওই সময় ব্যাংক থেকে 6% সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করায় কৃষি এবং শিল্পক্ষেত্রে অনেক উন্নত ঘটে। আইন বিধি রচনা, অর্থাৎ নেপোলিয়নের কোড অফ ল। কোড অফ নেপোলিয়ন, তার আইন বিধিকে বলা হতো কোড অফ নেপোলিয়ন। নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিসিয়ান বলা হয়। আচ্ছা, এই সংখ্যক মোট তার আইন ছিল 2287টি, মতান্তরে 2281টি ধারা ছিল এই আইনের। এরপরে শিক্ষা সংস্কার, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে সংস্কার। তিনি প্রাচীন ল্যাটিন ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেন এবং শহরগুলোতে বেশ কিছু আদর্শ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ সময় 3 ধরনের মাধ্যমিক বিদ্যালয় প্রচলিত ছিল। এক হচ্ছে লিসে বা আধা সামরিক বিদ্যালয়, ন্যাশনাল কনভেনশন আমলে প্রতিষ্ঠিত বিদ্যালয় এবং গির্জা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়। ধর্ম সংস্কার। নেপোলিয়নের অন্যতম সংস্কার ছিল ধর্ম সংস্কার, যা ইতিহাসে কনকর্ডেট বা মীমাংসা নীতি নামে পরিচিত ছিল। তিনি জাতীয় গির্জা নীতির সাথে পোপের দাবির সামঞ্জস্য বিধান করে 1801 সালে মীমাংসা নীতি স্থির করেন। সামাজিক সংস্কার। যোগ্যতার ক্রম অনুযায়ী কাউকে মেডেল বা কাউকে শ্বাস প্রদান করা হতো, যারা এই সময় পুরস্কার ভূষিত হতো। তিনি বিভিন্ন উপাধি চালু করেন এবং তার রাজকীয় পেনশন সুবিধা ভোগ করতেন। এর ফলে সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে এবং তিনি বণিকদের বিরোধ নিষ্পত্তির জন্য কয়েকটি আদালত স্থাপন করেন। জনহিতকর কার্যবলী। নেপোলিয়ন জনসাধারণের জন্য সহজ যাতায়াত ব্যবস্থার উন্নয়নে, রাস্তাঘাট নির্মাণের জন্য বিপুল অর্থ ব্যয় করেন। সড়ক বিষয়ক কমিশন গঠন করেন এবং 229টি সড়ক নির্মাণ করেন। 3টি বিশাল সমুদ্র বন্দর নির্মাণ করেন। নেপোলিয়ন ব্যবসা বাণিজ্যের জন্য 3টি বিশাল সমুদ্র নির্মাণ করেন। তিনি খাল খনন পদক্ষেপ নেন। তিনি লুভর জাদুঘরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘরে পরিণত করেন। লুভর জাদুঘর, এটা অপশন আসে যে লুভর জাদুঘর কোথায়? ফ্রান্সে অবস্থিত। নেপোলিয়নের পতনের কারণ। বেশ কিছু নেপোলিয়নের পতনের কারণ দেওয়া আছে এখানে। নেপোলিয়নের পতনের কারণের মধ্যে ছিল সেনা সংগঠনের দুর্বলতা, কন্টিনেন্টাল সিস্টেম, স্বৈরতান্ত্রিক শাসনের কুফল, সংস্কারজনিত বিশৃঙ্খলা, ইংল্যান্ডের অমনীয় মনোভাব। এখন তোমাদের বাসার জন্য কাজ দিয়েছি, এটা বাসায় তোমরা দেখবে। সৃজনশীল জ্ঞান এবং অনুধাবনমূলক কোশ্চেনের জন্য প্রথমে জ্ঞানমূলক কোশ্চেন। দেখো মোট 20টা কোশ্চেন দিছি। কত সালে ফরাসি বিপ্লব হয়? 1790 সালে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। তার ফরাসি অভিজাতদের কয়টা শ্রেণী ছিল? 3টি। চতুর্দশ লুই কে ছিলেন? তিনি ছিলেন ফ্রান্সের রাজা। আমি রাষ্ট্র, এটা কার চতুর্দশ লুইয়ের উক্তি?
এরপরে পরের 10টা যে ক্যাপিটেশন কিসের নাম, এটা করের নাম। মোট 10টা কোশ্চেন। বাস্তিল দুর্গ কি, নিউ হল সাইজ গ্রন্থের লেখক কে, জ্যাক রুসো। কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, নেপোলিয়ন বোনাপার্টকে। কাকে দ্বিতীয় জাস্টিসিয়ান বলা হয়, নেপোলিয়ন বোনাপার্টকে। তো এইভাবে তোমরা এই 20টা কোশ্চেন করবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।